স্পষ্টবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আরো একবার স্বাগতম এবং আমার থেকে যারা বয়সে বড় সমস্ত গুরুজনদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজ আমি এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব, এটা কিন্তু আমাদের যে মনুষ্য জীবন, সে মনুষ্য জীবনের প্রায় সকলের সঙ্গেই কিন্তু কম বেশি জড়িত। তো সেই বিষয়টা কি? না, সেই বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক সেভিংস বা অর্থনৈতিক সঞ্চয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সমাজে অনেক মানুষ আছে যারা একটা সময় কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে বা এখনো করছে, কিন্তু মাসের শেষে তাদের হাতে টাকা সঞ্চয় হচ্ছে না বা জমছে না। তারা প্রচুর টাকা ইনকাম করছে একদিকে, ঠিক একদিকে বেরিয়ে যাচ্ছে টাকা। আবার অনেক মানুষ আছে যারা কিন্তু কম টাকা ইনকাম করে, কম রোজগার করে তারা, কিন্তু সেই কম রোজগার করা সত্ত্বেও তারা কিন্তু অর্থকে সেভিংস করছে, জমাচ্ছে, এবং এই জমাতে জমাতে তারা একটা সময় কিন্তু অনেক টাকা জমিয়ে ফেলছে, অনেক ধন সম্পদ তারা করে ফেলছে। এটা কেন হয়? জ্যোতিষশাস্ত্র এই নিয়ে কি বলে, এটা নিয়ে আজকের আলোচনা। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রতে যে জন্মকুণ্ডলী বা জন্মছক বা হরস্কোপকে আমরা দেখি, এই হরস্কোপ বা জন্মকুণ্ডলীতে কিছু কিছু জায়গাকে কিন্তু এই অর্থনৈতিক সঞ্চয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই জায়গাগুলো কি কি? না, সেকেন্ড ভাব বা দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাব কি? না, দ্বিতীয় ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে ধনভাবের কারক। অর্থাৎ এই দ্বিতীয় জায়গার থেকে আমরা দেখে থাকি তার জীবনে সে কতটা ধনবান হতে পারবে, সে জীবনে কতটা সঞ্চয় করতে পারবে, তার আত্মীয় স্বজন কেমন হবে বা কুটুম কেমন হবে, তার শ্বশুর বাড়ি কেমন হবে। এটা কিন্তু আমাদের এই সেকেন্ড যে লর্ড, এই সেকেন্ড ভাব থেকে কিন্তু দেখা হয়। অর্থাৎ কোনোভাবে দেখা গেল যে কারুর জন্মকুণ্ডলিতে এই যে দ্বিতীয় ভাবটা সেটা দুর্বল হয়ে গেছে, বা সেই যে দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবে কোনো পাপ গ্রহ ঢুকে গেছে বা পাপ গ্রহের দৃষ্টি পড়ে গেছে, তখনও কিন্তু মানুষের জীবনে এই যে অর্থনৈতিক ইনস্টেবিলিটি, এটা কিন্তু নিয়ে আসে। অর্থাৎ সে কিন্তু রোজগার করবে ঠিকই, কিন্তু তার টাকা সেইভাবে সঞ্চয় হতে চাইবে না, যদি তার সেকেন্ড হাউসে কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ডিস্টারবেন্স থেকে থাকে। এছাড়াও সেকেন্ড হাউসে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি কারো জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে চন্দ্র বসে থাকে, তাহলেও দেখবেন তারা কিন্তু ইনকাম করবে প্রচুর, কিন্তু তাদের সেইভাবে অর্থ সঞ্চয় হবে না। আপনার জন্মকুণ্ডলিতে কি সেকেন্ড হাউসে চন্দ্র রয়েছে? আপনি খেয়াল করে দেখুন যে আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিনা। আর চন্দ্র কি? আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। আমরা সকলেই জানি চন্দ্র হচ্ছে জন্মকুণ্ডলিতে বা এই যে নবগ্রহের ক্ষেত্রে যতগুলো গ্রহ রয়েছে তাদের মধ্যে সব থেকে ফাস্টেস্ট প্ল্যানেট। অর্থাৎ সে কিন্তু এক একটা ঘরে মাত্র 1.5-2 দিন করে থাকে। অর্থাৎ সে খুব স্পিডে প্রদক্ষিণ করে জন্মকুণ্ডলীতে। অর্থাৎ তার মধ্যে চঞ্চলতা থেকে থাকে, চঞ্চলতার কারক গ্রহ। সে যখন ওই সেকেন্ড ঘরে বা দ্বিতীয় ঘরে বসে যাবে, সেকেন্ড ঘর থেকে আমি কি বললাম যে ইকোনমিক্স, যে ধনভাব সেটাকে রিপ্রেজেন্ট করে। তো সেই যে অর্থের জায়গায় যখনই ওই চন্দ্রের মতো একটা চঞ্চল গ্রহ ঢুকে যাবে, তাহলে তার অর্থনীতি তো অবশ্যই চঞ্চল হয়ে যাবে। অর্থাৎ তার কাছে অর্থ আসবে ঠিকই, কিন্তু সেই অর্থ খরচা হয়ে যাবে, কোনো না কোনো দিক দিয়ে সে কিন্তু খরচ করে ফেলবে। সেকেন্ড হাউসে চন্দ্র থাকার এটা একটা নেগেটিভ এফেক্ট। অর্থাৎ সেকেন্ড হাউসে যদি কারো চন্দ্র থাকে, তখনও কিন্তু এই অর্থনৈতিক ইনস্টেবিলিটি তাদের মধ্যে ঘটে থাকে। আবার দেখতে পাওয়া যায় যে সেকেন্ড হাউসে কোনোভাবে রাহু দ্বারা প্রভাবিত হয়ে গেছে, তখনও কিন্তু এই যে অর্থনৈতিক ইনস্টেবিলিটি সেটাও কিন্তু ঘটে থাকে। এই হলো সেকেন্ড ভাব। এরপরে দেখতে পাওয়া গেল যে এই সেকেন্ড ভাবের পাশাপাশি কিন্তু আরেকটা ভাবকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই অর্থনৈতিক সেভিংস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 11th হাউস বা একাদশ ভাব। এই একাদশ ভাব থেকে কিন্তু জন্মকুণ্ডলী তার যে কতখানি আয় হবে, তার যে আয়ের সোর্স, এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তার জীবনে কতখানি প্রাপ্তি ঘটবে, এটাও কিন্তু এই 11th হাউস বা একাদশ ভাব থেকে দেখতে পাওয়া যায়, ঠিক ওই দ্বিতীয় ভাবের মতো। অর্থাৎ দেখতে পাওয়া গেল যে ওই দ্বিতীয় ভাবের মতোই কোনো না কোনো ভাবে 11th ভাবও কোনো না কোনো ড্যামেজ হয়ে গেছে, বা কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে গেছে, বা পাপ গ্রহ সেখানে বসে গেছে, তখনও কিন্তু এই যে অর্থনৈতিক ইনস্টেবিলিটি তাদের মধ্যে ঘটে থাকে। অর্থ আসবে, কিন্তু অর্থ সঞ্চয় হতে চাইবে না। এটা কিন্তু 11th হাউস ড্যামেজ থাকলেও হয়ে থাকে। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তখনও কিন্তু মানুষের জীবনে অর্থনৈতিক ইনস্টেবিলিটি নিয়ে আসে। বৃহস্পতি কি? না, বৃহস্পতি হচ্ছে আমাদের যে সৌভাগ্যের কারক গ্রহ। অর্থাৎ এই বৃহস্পতি যদি কারোর নেগেটিভ থাকে, তাদের জীবনে শুভত্ব বলে জিনিসটা খুব কম থাকে। বৃহস্পতি যাবতীয় শুভত্বের কারক গ্রহ। আমাদের সুখ, সৌভাগ্য, আমাদের যাবতীয় শুভ কাজ, আমাদের বিবাহ, আমাদের ইকোনমিক্স যে স্টেবিলিটি, আমাদের অর্থনৈতিক যে সোর্স, এটা কিন্তু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি যদি কোনোভাবে কারোর ড্যামেজ হয়ে যায় জন্মকুণ্ডলিতে, তাদের জীবনে কিন্তু অর্থ কষ্ট নিয়ে চলে আসে। অর্থ তাদের সঞ্চয় হতে তো চাই না, অর্থ আসতেই চায় না তাদের জীবনে।
যদি কারোর বৃহস্পতি কোনোভাবে নেগেটিভ থেকে থাকে, অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলিতে কিন্তু বৃহস্পতিকে অ্যানি কস্ট ভালো থাকতেই হবে আমাদের জীবনে কিন্তু উন্নতি করতে গেলে, আমাদের জীবনে অর্থনৈতিকভাবে কিন্তু স্টেবিলিটি আনতে গেলে বৃহস্পতিকে ভালো থাকাটা জরুরি। আবার দেখবেন বৃহস্পতি যাদের কারোর ড্যামেজ শুধুমাত্র যে ইকোনমিক্সের ক্ষেত্রে ড্যামেজ দেয় এমনটা নয়, তাদের জীবনে কোনো শুভ কাজ হতে যায় না, তাদের জীবনে সহজে বিয়ে হতে যায় না যদি কারোর বৃহস্পতি নেগেটিভ থাকে, অর্থাৎ বৃহস্পতিকে কিন্তু ভালো থাকাটা জরুরি। এ হলো বৃহস্পতি। আরো একটা ফ্যাক্টর আমি বলবো যেটা থাকলে কিন্তু অর্থনৈতিকভাবে ইনস্টেবিলিটি নিয়ে আসে, অর্থাৎ খরচকে বাড়িয়ে দেয়। সেটা কি? না সেটা হচ্ছে যে আমাদের যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে যদি কোনোভাবে শুক্রের যে প্রভাব সেটা যদি খুব মারাত্মক বেশি পরিমাণে থাকে, শুক্রের পাওয়ার যদি খুব বেশি হয়, তখনও কিন্তু অর্থনৈতিক ইনস্টেবিলিটি নিয়ে আসে। কিভাবে? না শুক্র হচ্ছে আমাদের যে জাগতিক সুখ, ঐশ্বর্য, ভোগ, বিলাসিতার কারক গ্রহ। শুক্র সবসময় চাই ভোগ বিলাসের মাধ্যমে নিজেকে মগ্ন রাখতে, অর্থাৎ সবসময় চাইবে যে ভালো গাড়িতে চাপবো, ভালো পোশাক পরবো, ভালো খাওয়া দাওয়া করবো, চারিদিকে ঘুরবো, এটা কিন্তু এই শুক্র নিয়ে আসে। তো শুক্রের প্রভাব যখনই কারোর মধ্যে বেশি থাকবে, সে সবসময় কি করবে না বিলাসিতা পূর্ণ মানুষে পরিণত হবে, সে সবসময় টাকা খরচ বেশি করবে, সে সবসময় ভালো ভালো ড্রেস পরতে চাইবে, ভালো ঘুরতে চাইবে, ভালো খেতে চাইবে। তো এই জিনিসগুলো যখনই তার মধ্যে নিয়ে আসবে, তখনই কিন্তু তার অর্থ খরচ খরচ হবে, সে অর্থ সঞ্চয় করতে চাইবে না, যা হচ্ছে হোক আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, এই যে জিনিসটা, এটা কিন্তু শুক্র যদি কারোর খুব বেশি পরিমাণে পাওয়ার থাকে কারো জন্মকুণ্ডলিতে, তখনও কিন্তু অর্থনৈতিক ইনস্টেবিলিটি নিয়ে আসে, অর্থাৎ সে টাকা কিন্তু সঞ্চয় করতেই চায় না, তার সঞ্চয় হতেই চায় না, শুক্র যদি কারোর খুব পাওয়ার থাকে। আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে রাহু বা কেতু, এই দুটো গ্রহের যদি নেগেটিভ প্রভাব যদি জন্মকুণ্ডলিতে খুব বেশি পরিমাণে থাকে, তখন কিন্তু এই অর্থনৈতিক ইনস্টেবিলিটিটা নিয়ে আসে। যদি দেখতে পাওয়া যায় যে কারোর জন্মকুণ্ডলিতে দ্বাদশ ঘর, অর্থাৎ দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি না, দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয়কে দেখি, অর্থাৎ প্রতিটা ঘরের কিন্তু এক একটা ভাব রয়েছে, অর্থাৎ এই দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা যে জীবনের যে খরচ, জীবনের যে ব্যয় ভাব, এটাকে দেখে এই দ্বাদশ ঘর। তো কোনোভাবে দেখা গেল যে দ্বাদশে কারোর রাহু ঢুকে গেছে, তখন কিন্তু কি হবে না হঠাৎ তার অর্থ ক্ষতি হয়ে যাবে। আর রাহু এমনই একটা প্ল্যানেট যেটা কিন্তু মানুষের জীবনে হঠাৎ করে কোনো ঘটনাকে ঘটিয়ে দেয়, অর্থাৎ সে কোনোদিন ভাবতেই পারেনি যে তার জীবনে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু ঘটাবে এই রাহু। রাহু মানুষের জীবনে হঠাৎ হঠাৎ পরিবর্তন নিয়ে চলে আসে। সে অনেক টাকার মালিক ছিল, দুম করে তার প্রচুর টাকা খরচ হয়ে গেল বা ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু রাহুর যে নেগেটিভিটি সেটার কারণে হয়। তো রাহু যদি কোনোভাবে কারুর দ্বাদশ ঘরে থেকে থাকে, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ সে কোনোদিন সেটা ভাবেইনি। তার একটা চলন্ত ব্যবসা খুব দারুণ চলছে ব্যবসাটা, তো দেখা গেল হুট করে সেই ব্যবসাটা কিন্তু ডাউন হয়ে গেল, এটা কিন্তু নেগেটিভ রাহুর কারণে হয়। অর্থাৎ জন্মকুণ্ডলিতে বিভিন্ন ধরনের গ্রহরা কিন্তু আমাদেরকে প্রভাবিত করে আমাদের জীবনে অর্থনৈতিক স্টেবিলিটি ইনস্টেবিলিটির ক্ষেত্রে। তো এই ছিল জ্যোতিষীয় আলোচনা। তবে আমি একটা কথা অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে যে এই জ্যোতিষের যে বিভিন্ন গ্রহ নক্ষত্র, এগুলো আমাদেরকে সম্ভাবনার ইঙ্গিত দেয়, সেই সাথে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কিন্তু পরিবর্তন আনাটা অত্যন্ত জরুরি, অর্থাৎ আমাদের নিজেদের পরিশ্রম, নিজেদের ধৈর্য, নিজেদের অধ্যাবসায় এবং নিজেদের চরিত্রের মধ্যে কিছু ভালো দিক আনা, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদি আমরা আমাদের মধ্যে সেই সমস্ত পরিবর্তনগুলোকে নিয়ে আসতে পারি, নিজের যে অর্থ খরচের যে মাত্রা সেটাকে কিছুটা হলেও লিমিট করতে পারি, তখন কিন্তু অটোমেটিক্যালি গ্রহরাও কিন্তু শুভ ফল দিতে শুরু করবে। তো অবশ্যই আমি একটা কথাই বলবো যে নিজেদেরকে কিন্তু কেয়ারফুল থাকাটা অত্যন্ত জরুরি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আপনার যদি মূল্যবান কোনো মতামত থেকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে সেই মতামতকে কিন্তু ব্যক্ত করবেন। তো অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।